The greatest show is coming. 26-এর বিশ্বকাপটা কে জিতবে? আর্জেন্টিনা। ব্রাজিল। পত্রিকা, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সবখানে হামজার ছবি অনেক বেশি লক্ষণীয়। প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে লাস্ট যে জয়টা সেটা আসলে একদম পুরো চেরি অন দ্য টপ টাইপের ছিল এই বছর। ফুটবল প্রবাবলি ওয়ান স্টেপ অ্যাহেড। এই বছর বাংলাদেশের ক্রিকেটে উল্লেখযোগ্য ঘটনা কি কি আছে? শ্রীলঙ্কায় সিরিজ জয়। বরাবরের মতোই তামিম ইকবাল মাঠের বাইরে থেকেও পুরো বছরই আলোচনায় ছিল। বাংলাদেশের জন্য সুযোগ রয়েছে ইতালি অথবা নেপালের সাথে হারার। এইটার জন্য তোকে কোনোদিন জাতি ক্ষমা করবে তোর মনে হয়? কিন্তু আমরা কিছু ঘটনা এবং কিছু ইনসিডেন্ট নিয়ে এতটা অ্যাবজর্ব হয়ে যাই, ঠিক সেরকম একটা ঘটনা আজকে ঘটলো। সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট মাঠে এরকম একটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো। কোচ মাঠে লুটিয়ে পড়লো ঠিক টসের পরপর, এবং পরবর্তীতে জানা গেল তিনি আসলে আমাদের সাথে আর নেই। মাহবুব আলী জ্যাকি বাংলাদেশের বিপিএলের ঢাকা ক্যাপিটালসের কোচ, অনেকদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ছিলেন। তার মৃত্যুতে আসলে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন তো বটেই, গোটা ক্রীড়া এবং ক্রীড়াঙ্গনেই একটা আসলে শোকের ছায়া নেমে এসেছে। ঠিক সেই সময় আমরা আলাপের এই বছরের আমাদের মীর ভার্সেস মীরের শেষ যে শোটা, সেটা রাইট তিতুমির, ফয়সাল তিতুমির এবং আমি মীর রায়হান মাসুদ। রাইট, আমরা এটা নিয়ে আসলে কালকে থেকে আলাপ করছিলাম। আমরা এই এপিসোডটা মীর ভার্সেস মিরে আমরা তো সারা বছর ঝগড়াঝাটি করে কাটালাম, যে বছরের শেষটা সেটা করতে চাই না। আমরা সারা বছর কি হলো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এবং সামনে কি আসতে যাচ্ছে এইসব নিয়ে আসলে কথা বলতে চাই। সেটা নিয়ে আমরা একটু আগেও প্ল্যান করে যখন বসতে যাব শুটে, তার আগে এই দুঃখজনক ঘটনার খবরটি আমাদের নজরে আসে। এবং অবশ্যই জ্যাকি ভাই এবং তার পরিবারকে আসলে সান্ত্বনা দেবার ভাষা নেই। তবে এই সমস্ত ক্ষেত্রে আসলে যেটা প্রত্যাশা থাকবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা তার দল, ফ্র্যাঞ্চাইজি নিশ্চয়ই স্টেপগুলো নেবে প্রপার, যেটা একই সঙ্গে তার একটা স্মৃতির ব্যাপারটা তো আছে, এবং একই সঙ্গে ভবিষ্যতে যেন এরকম ঘটনার মাঠে না ঘটে, তাই তো? একই সাথে তার পরিবারের প্রতি হয়তো কোনো সাপোর্ট বা সমর্থন যদি থাকে। সো আজকে আমরা বেসিক্যালি একটা সালতামামের মতো করব, এবং আমরা ফরওয়ার্ড সামনে কি আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। সালতামামের ব্যাপারটা হচ্ছে এখন। আচ্ছা, তার আগে সামনে কি আসলে আপনারা এই মীর ভার্সেস মিরে দেখতে চান? মীর রায়হান মাসুদকে স্টিল, মানে আমি এটা একটু জেনে নিতে চাই, বলে দিন কমেন্টে জানাবেন অবশ্যই তিতুমিরকে দেখতে চান কিনা। একই সাথে সামনের ব্যাপারটা আমরা একটু পরে বলি। আগের ব্যাপারটা যদি বলি, এখনো পর্যন্ত মীর ভার্সেস মীর আমার যে ডমিনেশন, আমার যে আধিপত্য, সেটা কিন্তু মানে নিজে মানে কিভাবে নিজেকে নিজের ঢোল নিজে পেটাতে হয় মীর রায়হান মাসুদের কাছে শেখা যাবে। সোশ্যাল মিডিয়ার যে যুগ, তুই যে সারা বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে যেরকম ব্যাশিং করে গেলি, মানে এইটার জন্য তোকে কোনোদিন জাতি ক্ষমা করবে তোর মনে হয়? এমন একটা পরিস্থিতিতে আসলে আমরা আছি যখন হচ্ছে আমরা সবচেয়ে বেশি খুশি হই কখন, যখন আমাদের স্ক্রিন বা আমাদের পিকচার কোয়ালিটি অনেক ঝকঝকে থাকে। আমাদের আনন্দগুলো এরকম বাংলাদেশের ক্রিকেট নিয়ে। সো বাংলাদেশের ক্রিকেটটা আসলে খুব একটা না, অবভিয়াসলি। রাইট, মানে পরপর 3টা ইনিংসে 170+ স্কোর হলো, বাংলাদেশের একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করে ফেললেন প্রথম ম্যাচে এই বিপিএলে, মানে এগুলো আপনার কাছে আসলে কোনো বিষয় না? আচ্ছা, আপনি বলেন তো, এই বছর বাংলাদেশের ক্রিকেটে উল্লেখযোগ্য ঘটনা কি কি আছে? একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে শ্রীলঙ্কায় সিরিজ জয়, সিরিজ জয় বাংলাদেশ। এটাই আসলে সবচেয়ে বড় ঘটনা। আরেকটা উল্লেখযোগ্য ঘটনা জিম্বাবুয়ের কাছে টেস্ট হার। আমাদের বছরের শুরুতেই আসলে এরকম ঘটনার মধ্যে এটাই আসলে সবচেয়ে বড় ঘটনা, কারণ জিম্বাবুয়ে এমন একটা দল যারা হচ্ছে খানিকটা নির্বাসিত, টেস্ট ক্রিকেট থেকে অনেকটাই দূরে, বড় টিমগুলোর সাথে টেস্ট ক্রিকেট তাদের খেলাই হয় না বলতে গেলে। সেই দলের সাথেও বাংলাদেশ এবার হারার যে যোগ্যতা সেটা অর্জন করেছে। মানে না, বাংলাদেশ আসলে এই ব্যাপারে খুবই বাংলাদেশ কিন্তু এবার বেশ ধারাবাহিক। মানে বাংলাদেশের কিন্তু ক্রিকেটের ওই যে আমরা, মানে তুই তো বলতেছিলি না আগের একটা এপিসোডে যে কোনো দল, পাপুয়া নিউগিনি বোধহয় শুধু বাদ আছে হারা, মোটামুটি সবার কাছে যারা রেগুলার ক্রিকেট খেলে ইনশাআল্লাহ সামনে ইতালি। একটা বড় ব্যাপার হচ্ছে কি, এখানে বাংলাদেশ এবার খুব ধারাবাহিক একটা ডিসপ্লে দেখিয়েছে অন্যান্য বছরগুলোর তুলনায়। মানে বাংলাদেশ ক্রিকেট টিম নর্মালি কি টেস্টে ভালো খেলে না, ওয়ানডেতে ভালো খেলে, টি-20তে আবার এভারেজ খেলে, কখনো কখনো জয় পায়। এবার কিন্তু 3 ফরম্যাটেই তারা খারাপ খেলার যে এটা সেটা ধরে রেখেছে। জিম্বাবুয়ের সাথে হার আছে, ওয়ানডেতে ঘরের মাটিতে খুব একটা ভালো খেলতে পারেনি, মানে 10 নম্বরে চলে এসেছে র্যাঙ্কিং। আরেকটা বড় ব্যাপার ছিল 2025, সেটা হচ্ছে পঞ্চপাণ্ডববিহীন একটা বছর, একেবারেই পঞ্চপাণ্ডব ছাড়া একটা বছর। যেখানে আশরাফি তো অনেক আগেই, না একেবারে বলা যাবে না, মুশফিক তো 100 টেস্ট খেললেন, সো দ্যাটস আ বিগ, মানে আমি বলতেছি অ্যাটলিস্ট সাদা বলের ক্রিকেটে একেবারেই। এবং মুশফিকুর রহিম থ্যাঙ্কস টু হিজ গ্লোরিয়াস ক্যারিয়ার সত্যিই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার। তিনি দারুণভাবে এই বছরটা সাজিয়েছেন, এবং তিনি আসলে প্রতিটা মুহূর্তেই যখনই তার বিরুদ্ধে কোনো একটা প্রশ্ন বা সমালোচনা হয়েছে, বেইং এ বাংলাদেশ ক্রিকেট হেটার, আমি বলতে পারি মুশফিকুর রহিম এখানে স্ট্যান্ডার্ড অ্যাপার্ট আসলে। এবং মুশফিক কিন্তু এই যে এরকম করে দেন, মানে সব সমালোচকদের কথা জানি কানে নেন, এবং যখনই তার আমরা আসলে মীর রায়হান মাসুদের কথার সময় চাইলে এরকম করে থাকতে পারি। অনেকটা সাকিব আল হাসানের মতো, যখনই তার বিরুদ্ধে অনেক বেশি সমালোচনা এবং আলোচনা হয় তখন তিনি পারফর্ম করে, মাঠে পারফর্ম করে সেই ব্যাপারটাকে অনেকটা দূরে সরিয়ে দেন। বিশেষ করে বিপিএল এ যখন নিলাম হয়, বিপিএল
কিন্তু এই বছরের খুব আলোচনায় ছিল, ফিক্সিং কাণ্ড অনেক থেকে শুরু ইনফ্যাক্ট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আলোচনায় ছিল, দুইটা নির্বাচন প্রেসিডেন্ট হয়েছে, Exactly. নির্বাচন হয়েছে এবং মানে অনেক অনেক আলোচনা হয়েছে ক্রিকেট বোর্ড নিয়ে, দুর্নীতির নানান রিপোর্ট প্রকাশ পাচ্ছে, নারী ক্রিকেটের একটা বড় হয়রানির অভিযোগ উঠে এসেছে এই যেটা বছর, এখন 15 দিন এখনো শেষ হয়নি তাদের। রাইট, ওটা টাইম বারবার পিছিয়েছে এবং ওই 900 পৃষ্ঠা, আগে ছিল 900 কোটি শুধুমাত্র বলা হতো যে বিসিবির এফডিআর, এখন জানা যাচ্ছে বিসিবির গত বছরের বিপিএল ফিক্সিং বা বিপিএল এর রিপোর্টের 900 পৃষ্ঠা একটা রিপোর্ট দেওয়া হয়েছে, সেটাও কি এখনো যেখানে জনসম্মুখে কিনা আসেনি। জাতীয় দলে খেলা বড় বড় ক্রিকেটারের নাম এসেছে, যারা বিসিবিকে নানাভাবে হুমকি ধমকি দিয়েছে যে মামলা করবে, এই করবে, সেই করবে, কিন্তু পরবর্তীতে তাদের আর মুখে খুব একটা কথা শোনা যাচ্ছে না এখন। আরও একটা বড় ব্যাপার এই বছর হয়েছে, বরাবরের মতোই তামিম ইকবাল মাঠের বাইরে থেকেও পুরো বছরই আলোচনায় ছিলেন। ইয়া রাইট, ওই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন আলোচনায় থাকেন এবং তার আলোচনায় থাকার বড় কারণ হচ্ছে তামিম ইকবাল আরেক প্রান্ত থেকে তিনি নানা রকম প্রেস কনফারেন্স করছেন, কখনো তবে তাকে নিয়ে সবচেয়ে বড় আলোচনা কিন্তু বিসিবি বা বোর্ড প্রেসিডেন্টের লড়াই বা প্রেস কনফারেন্স এগুলো না, সবচেয়ে বড় আলোচনা ছিল অরাজনৈতিক একটা ফেজ থেকে তিনি এবারে কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশে যোগ দিয়েছিলেন তিনি। এটা নিয়ে রাইট, এইটা তো আছেই তামিম ইকবাল, যদিও সেটাকে তিনি বলেছেন যে তিনি একজন খেলার মানুষ হিসেবেই গিয়েছিলেন। বাট এই বছরটার দিকে আমরা যদি তাকাই, শুধুমাত্র ক্রিকেট নিয়ে যদি কথা বলি তাহলে বোধহয় একটু অন্যায় হবে, কারণ এই বছরটা আসলে সত্যিকার অর্থে মোটা দাগে ফুটবলের বছর। এবং ওই যে বাংলাদেশের ক্রিকেট নাম্বার ওয়ান গেম, পপুলার গেম, ফুটবল নাই হারিয়ে গেছে, মানে এই সমস্ত আলোচনা এই বছরে আসলে ইতি পড়ে গিয়েছে, বরং ফুটবল আর ক্রিকেট এখন খুব কাছাকাছি এবং মাঝে মধ্যে মনে হতে পারে যে ফুটবল প্রবাবলি ওয়ান স্টেপ অ্যাহেড। যদি এশিয়া কাপ কোয়ালিফাইংয়ে আমাদের হামজা চৌধুরীরা আরেকটু বেটার রেজাল্ট এনে দিতে পারতেন, তাহলে বোধহয় আলোচনা আরও বেশি ফুটবলময় হয়ে উঠতে পারতো। তো আমি আসলে এই কম্পারিজনটা এইভাবে করতে চাই না যে ওয়ান স্টেপ অ্যাহেড, এই ব্যাপারে আমি আসতে চাই না, কারণ দক্ষিণ এশিয়ার কালচারাল যে ল্যান্ডস্কেপ স্পোর্টসের, সেখানে আসলে ফুটবলকে খেলা হিসেবে ক্রিকেটের উপরে যেতে বেশ সময় লাগবে। বাট আপনি পাবলিকের যদি সেন্টিমেন্ট দেখেন, পাবলিক কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের 11 জন প্লেয়ারের নাম বলতে পারবে, এরকম অনেকে আছে, কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের 11 জন প্লেয়ারের নাম বলতে পারবে না। সো দৃষ্টিকোণটা আসলে এরকম। এখন মনে হয় পারবে, এটা একটা সময় বড় সময় পারতো না কেন, বাংলাদেশে কোনো খেলা ওইভাবে কেউ ফলো লাইভ একটা টেস্ট হয়ে যাক, বাংলাদেশ না, এই লাইভ টেস্টের দরকার নাই, আমরা নিচে কমেন্টস করে দিব সবাই, হ্যাঁ বাংলাদেশের আমি পারবো না, হ্যাঁ না, কিন্তু আমি এই টেস্টে বিশ্বাসী না। আমরা এখন টি20 চলছে ভাই, বিপিএল টি20তে থাকি, বুঝতে পারছেন? আচ্ছা, সো ফুটবলের কথা যেটা বলছিলাম, এই বছরটার আসলেই বাংলাদেশের ফুটবলে মানে এমন না যে শুধুমাত্র অনেক দর্শক এসেছে, বাংলাদেশে হামজা চৌধুরীরা এসেছেন, তার হাত ধরে অনেক গ্লোবাল রাইজিং স্টার খোঁজা হচ্ছে, বাংলাদেশের বংশোদ্ভূত বিদেশি ক্রিকেটারদের আনা হচ্ছে। এর বাইরে কিন্তু আরেকটা শিফট ঘটে গেছে, সেটা হচ্ছে যাদের হাত দিয়ে এটা শুরু, জামাল ভুঁইয়া লেটসে, তিনি কিন্তু এখন বোঝাই যাচ্ছে মোটামুটি এই বছরই হয়তো বা তার ক্যারিয়ারের একেবারে শেষের দিকে চলেছে, এবং তিনি অনেকটাই নিষ্প্রভ ছিলেন মাঠেও, কিন্তু অনেকদিন ধরেই সেই 2021-22-এর দিকে কাতারের বিপক্ষে 1-0 গোলে জয়ের পর থেকে জামাল ভুঁইয়াকে মাঠে ওরকম অ্যাক্টিভলি দেখা যায়নি। তবে হামজার একটা ব্যাপার ছিল, এটা আমি নিজে একটা সেলফ রিয়েলাইজেশন বা সেলফ ক্রিটিক করি, হামজা যখন আসে তখন পর্যন্ত আমার কাছে বাস্তবতা ছিল এরকম যে হামজা ইংল্যান্ডের ফুটবল টিমে সুযোগ না পেয়ে বাংলাদেশে আসছেন, এরকম একটা চিন্তা আমার মাথায় ছিল। কিন্তু উনি মাঠে যে এফোর্টটা দিয়েছেন এটা আসলে দেখার মতো ছিল। একজন ফুটবলার একদম মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, অ্যাটাক থেকে ডিফেন্স, সবখানে আছেন, গোল দেওয়াতে আছেন, গোল বাঁচানোতে আছেন, ইনসেন একটা এফোর্ট দিয়েছেন। একদম ফুটবলের প্রতি তার যে আলাদা স্পৃহা, আমি সেই কারণে একটা কথা বারবার বলি, আপনার যে দেশপ্রেম, তারপর হচ্ছে আবেগীয় কথাবার্তার চেয়ে আপনার নিজের কাজটা নিজে পারফেক্টলি করলে সেগুলো আরো বেশি ভালো প্রস্ফুটিত হয় ব্যাপারটা। হামজার মধ্যে কিন্তু এই ব্যাপারটা ছিল সবচেয়ে সুন্দর। এবং হামজার একটা জিনিস যে ফুটবল ক্রিকেটের যে কম্পারিজন, সেখানের বাইরে একটু যদি আসি, একটা সময় ছিল বাংলাদেশের রাস্তাঘাট সবখানে শুধুমাত্র একজনের বিলবোর্ডের ছবি দেখা যেত, তিনি হচ্ছেন সাকিব আল হাসান, বিজ্ঞাপন, দ্য পোস্টার বয় অফ বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের যদি রাস্তা একটু ঘোরেন, আমি একটু আগে দেখে এসেছি, শুধু রাস্তায় না, পত্রিকা, সোশ্যাল মিডিয়া সবখানে হামজার ছবি অনেক বেশি লক্ষণীয় এবং ব্যাপারটা অনেক অনেক বেশি ভিজিবল, বেশ ভালোও লাগে একদিক থেকে। আবার মনে হয় যে বাংলাদেশের ফুটবলে যেতে এরকম তারকা আরো 4-5 জন হয়, যাতে বাংলাদেশের ফুটবলটা অ্যাটলিস্ট সাউথ এশিয়া এবং এশিয়ান স্ট্যান্ডার্ডে একটা গ্লোবাল পজিশনে পৌঁছায়। না, নিশ্চয়ই। সো এই বছরটা আসলে আমি যদি বলি সব ভালো মন্দর মিশেল, অবভিয়াসলি সাধারণত যা হয়, এবং তবে এই ক্ষেত্রে আমি বলবো ফুটবলে এই বছরটা আসলে আমাদের রাহান, আমি অনেকটা বলবো যেটা ইনভেস্টমেন্টের একটা বছর, মানে আমাদের নিজেদেরকে জানার বোঝার, বিশেষ করে ভারতের বিপক্ষে লাস্ট যে জয়টা, সেটা আসলে একদম পুরো চেরি অন দ্য টপ টাইপের ছিল এই বছর। মানে এত দারুণ একটা জয়, মানে ভারতের বিপক্ষে আমাদের জয় পলিটিক্যালি তো অবশ্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সমর্থকরা অনেক বেশি আশা করেন যে অন্য সব দলের সাথে হেরে যাক, ভারতের বিপক্ষে একটা জয় যাতে হয়। ইভেন ক্রিকেটেও এটা আমরা দেখি, সেই জয়টা কিন্তু এবার ফুটবলে পেয়েছে। এবং ভারতের ফুটবল কিন্তু যে ধাক্কাটা খেয়েছে, তারা অনেক কিছু ঢেলে সাজাচ্ছে এই হারের পরে। এবং
ক্রিকেটের পার্সপেক্টিভ একটা নিউজ দেখলাম যে হ্যাভিয়ার কারবেরাকে নাকি তারা নিতে চায় তাদের কোচ হিসাবে। আচ্ছা আচ্ছা ভারত। এনিওয়ে ফেসবুকে এটা মজা। আচ্ছা আমরা ফুটবল নিয়ে কথা বলছি। ফুটবলের বিগেস্ট শো, দ্য গ্রেটেস্ট শো ইজ কামিং নেক্সট ইয়ার, Greatest রাইট? show না, আমরা কি নেক্সট ইয়ারে যাব? এবং গ্রেটেস্ট শো কিন্তু গ্রেটার হচ্ছে এবার, গ্রেটেস্ট থেকে গ্রেটার, কারণ Greatest হচ্ছে থেকে greater, yeah. 32 থেকে 48 দল এবারে খেলবে এবং নতুন অনেক দল আছে। এবং ফুটবল সমর্থকদের জন্য, মানে ফুটবল সমর্থক, আপামর ফুটবল সমর্থকদের জন্য একটা স্যাড নিউজ আছে এবারে। সেটা হচ্ছে এইবারের যে বছরটা 2026, সেটা হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির লাস্ট একেবারেই লাস্ট বছর। মানে একদমই তাই, এটা ভাবলেই এতদিন কেমন তো লাগে আমার না? কাছে রোনালদো অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল যখন সৌদি আরবে তিনি চলে গিয়েছিলেন। অনেকের কাছে লিওনেল মেসি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিলেন, হয়তো ওইভাবে না, বাট এমএলএস এ তিনি যখন গিয়েছেন, মানে ইউরোপিয়ান ফুটবলে তারা নাই, ওইভাবে ফুটবল খেলা ফলো করা হয় না এই টাইপের। বাট এবার এই বিশ্বকাপটা যে শেষ, এটা তারা দুইজনই মোটামুটি এটা ঘোষণা দিয়ে মোটামুটি দিয়েছেন। নিশ্চিত, হ্যাঁ। সো নেক্সট ইয়ার আসলে ফুটবল বিশ্বকাপ তো আসলে এত বড়, এটা নিয়ে আসলে আমাদের এই ভিডিওতে আর বেশি কিছু আমরা বলতে গেলে পুরো ভিডিও এটা নিয়ে করতে হতে পারে। আমরা বরং ফুটবলেরই আরেকটা বড় ঘটনা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে যাচ্ছে। বাংলাদেশের মেয়েরা একটা হিউজ অ্যাচিভমেন্ট। বাংলাদেশের ছেলেরা একবারই খেলেছিল বহু বছর আগে, আর এই প্রথমবারের মতো মেয়েরা এশিয়া কাপের, মানে টপ 12 টিমের একটা হচ্ছে বাংলাদেশ। এবং সেখানে আর অনেক কিছুর হাতছানি আছে। যদি বাংলাদেশ একটা সার্টেন ক্রাইটেরিয়া ফিল করতে পারলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে বা অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। বাট আমরা এতদূর ভাবতে চাই না। বাংলাদেশ অস্ট্রেলিয়ায় যাচ্ছে মার্চে, মেয়েদের জন্য শুভকামনা, শুধু এইটুকুই বলবো। এক্স্যাক্টলি। এবং এই সামনের বছর আরও একটা বড় ইভেন্ট আছে, সেটা হচ্ছে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলতে যাচ্ছে, যেখানে হচ্ছে বাংলাদেশের জন্য সুযোগ রয়েছে ইতালি অথবা নেপালের সাথে হারার। ওহ গড, নট এগেন। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি। এই বছরের আরেকটা বড় অর্জন ছিল দেশের ক্রীড়াঙ্গনে হকিতে, জুনিয়র হকিতে বাংলাদেশ হঠাৎ করেই, যে খেলা আসলে এখন একেবারেই আলোচনায় নেই, নিষ্প্রভ, কেউ খোঁজখবর রাখে না, তারা একটা বড় সাফল্য এনে দিল, বিরাট বড় সাফল্য। সেটা হচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব 21 হকি দল বিশ্ব চ্যাম্পিয়নশিপে গিয়ে প্লেট চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরত এসেছে। এবং হঠাৎ করে হকির একটা খুব বেশ কিছু আমরা নাম শুনতে পাচ্ছি, এবং যাদেরকে মনে করা হচ্ছে আমি next ঠিক নামটা future মনে star। করতে পারছি না, একজন স্টার হয়ে গিয়েছেন অলরেডি, হামজার মতোই আমিরুল প্রবাবলি। এক্স্যাক্টলি। সো রাইট, সো এই যে আমরাও আসলে হকির খুব বেশি খোঁজ খবর রাখা হয় না, কিন্তু এই যেহেতু একটা বড় ঘটনা আমাদের নজরে এসেছে, সো এগেইন আমরা চাই আসলে, যেটা আমাদের চাও না, আমরা সব বাংলাদেশেরই চাও, যে সমস্ত ক্রীড়াঙ্গনে সমস্ত খেলায় তাদের মতো করে যাক। হয়তো কাকে নিয়ে আলোচনা বেশি হবে, কোনো খেলা খুব বেশি লাইমলাইটে থাকবে, বাট কেউ লাইমলাইটে নেই বলে সেটার যে খেলাটা ঠিকঠাক হবে না, এইটা আসলে মেনে নেওয়া খুব এক্স্যাক্টলি। কষ্টের। হ্যাঁ, এবং আমরা অনেকটাই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন। তো বাংলাদেশের ক্রিকেট দল আগামী বছর এই বছরের তুলনায় কত খারাপ খেলতে পারে সেই প্রশ্ন রেখেই আসলে ভিডিওটা শেষ করব। বাংলাদেশ দেখায় দিবে টি-20 বিশ্বকাপে, মানে রায়হানকে আমি দেখায় দিব। আমার আসতেছে না টি-20 বিশ্বকাপ, একটা ওয়াইল্ড গেস করি যে 26-এর বিশ্বকাপটা কে জিতবে। ফুটবল ওয়াইল্ড গেস, এটা দিয়ে ভিডিও শেষ করবো। ও গড, কোনো চিন্তা ভাবনা না, লজিক লাগবে না, জাস্ট বলেন। আর্জেন্টিনা, ব্রাজিল।